সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের দাবি, ট্রাইব্যুনালকে লন্ডন ভিত্তিক ল ফার্মের আইনি নোটিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সমকামিতার দায়ে 2 ছাত্রদল নেতাসহ 4 জনের সিট বাতিল, কারাদণ্ড। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে, সার্জিসকে নীলা ইসরাফিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নারায়ণগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ, বিস্ফোরণ, দগ্ধ 12। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মধ্যরাতে ঢাবির কুয়েত মৈত্রী হলে শিক্ষার্থীদের বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সিলেটে চলন্ত ট্রেনে আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মূলধন ঘাটতি 64,406 কোটি টাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আবার হামলা হলে পারমাণবিক বোমার উপযোগী ইউরেনিয়াম তৈরির হুমকি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি জুলাই দাঙ্গা পরবর্তী মানবতাবিরোধী অপরাধের বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানিয়েছে লন্ডনের প্রখ্যাত আইন সংস্থা কিংসলে নেপলি। সংস্থাটি এই বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকারের চরম লঙ্ঘন হিসাবে উল্লেখ করে ট্রাইব্যুনাল বরাবর একটি আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছে। লন্ডন ভিত্তিক এই ল ফার্মের চিঠিতে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা উল্লেখ করেছে যে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দেওয়া এবং প্রমাণের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির আইসিসিপিআরের 14 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। আইনি নোটিশে আইনজীবীরা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে শত্রুভাবাপন্ন হিসেবে বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে, 2025 সালে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ফলে দলটির সমর্থকদের উপর দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক সহিংসতা এবং আইনজীবীদের উপর হামলার কারণে একটি সুষ্ঠু বিচারিক পরিবেশ অনুপস্থিত ছিল। প্রসিকিউশন টিমের প্রধান এবং সদস্যদের রাজনৈতিক সম্পৃক্ততা বিচার প্রক্রিয়াকে শুরু থেকেই পক্ষাপদমূলক করে তুলেছে। চিঠিতে ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিংসলে নেপলি দাবি করেছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দিয়ে বেঞ্চ গঠন করায় বিচারিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এমনকি একজন বিচারক রায় ঘোষণার আগেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। ল ফার্মটি বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত 1971 সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধ বিচারের জন্য গঠিত হয়েছিল। পরবর্তীতে আইন সংশোধন করে এর এখতিয়ার যেভাবে বাড়ানো হয়েছে তা আইনিভাবে ত্রুটিপূর্ণ। এছাড়া হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগের বিষয়টিও নোটিশে রেফারেন্স হিসাবে টানা হয়েছে। লন্ডন ভিত্তিক আইন প্রতিষ্ঠান কিংসলে নেপলি শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত বর্তমান রায় নিয়ে 4টি মূল দাবি উত্থাপন করেছে। তাদের মতে, প্রথমত, এই রায় অবিলম্বে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, কোনো পরিস্থিতিতেই ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। তৃতীয়ত, আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায়বিচার নীতিমালা অনুসরণ করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ পুনর্বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চতুর্থত, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এদিকে সমকামিতার দায়ে 2 ছাত্রদল নেতাসহ 4 জনের সিট বাতিল, কারাদণ্ড। রাজধানীর সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে সমকামিতায় লিপ্ত থাকার অভিযোগে 4 শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করা হয়েছে। এক বহিরাগত সহ 5 জনকে পুলিশে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের 15 দিনের কারাদণ্ড দেয়। ইতিমধ্যে সেই মেয়াদও শেষ হয়েছে। অভিযুক্তদের মধ্যে 2 জন কলেজ শাখা ছাত্রদলের পদধারী নেতা। শাস্তিপ্রাপ্ত 4 শিক্ষার্থী হলেন BAAMS আয়ুর্বেদিক 33 ব্যাচের আহসানুল ইসলাম চৌধুরী, 34 ব্যাচের মহিবুর রহমান নয়ন ও রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি এবং BUMS ইউনানি 35 ব্যাচের শাহরিয়ার পলক। এদের মধ্যে আরিয়ান শাহ রাব্বি ও মহিবুর রহমান নয়ন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। গত 22 এপ্রিল রাতে কলেজের মসজিদের গলি থেকে শাহরিয়ার পলককে এক বহিরাগতের সঙ্গে উলঙ্গ অবস্থায় আটক করা হয়। জেরায় তিনি ক্যাম্পাসের আরও কয়েকজনের নাম প্রকাশ করেন, যাদের মধ্যে আরিয়ান রাব্বি, নয়ন ও আহসানও ছিলেন। পরে কলেজ কর্তৃপক্ষ তাদের কাফরুল থানায় হস্তান্তর করে। একই দিন 23 এপ্রিল জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় ছাত্রাবাস থেকে তাদের সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। হোস্টেল সুপার ও আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মকসেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমকামিতায় আসক্ত সন্দেহে তাদের থানায় সোপর্দ এবং আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, জেরায় অভিযুক্তদের মোবাইল ফোন থেকে উদ্বেগজনক তথ্য বের হয়ে আসে।
তার দাবি এই 4 জন প্রায় 40টি সমকামী গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া হোস্টেলের অন্য শিক্ষার্থীদের সমকামিতায় প্রলুব্ধ করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আরিয়ান রাব্বির ডেস্ক থেকে যৌন চর্চায় ব্যবহৃত সামগ্রী উদ্ধারের পাশাপাশি হোস্টেলের শিক্ষার্থীদের অর্ধনগ্ন ছবি তুলে সমকামী গ্রুপে শেয়ার করার প্রমাণও মিলেছে বলে তিনি দাবি করেন। একই শিক্ষক আরও জানান, আটক একজন শিক্ষার্থী এইডসে আক্রান্ত এবং অনুরূপ কর্মকাণ্ডের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়ে এই ক্যাম্পাসে ভর্তি হয়েছিলেন বলেও দাবি করা হয়েছে। জিজ্ঞাসাবাদে 28 ও 33তম ব্যাচের আরও অন্তত 3 জনের নাম উঠে এসেছে। কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ রাশিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালত তাদের 15 দিনের কারাদণ্ড দিয়েছিল এবং সেই মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠকে তাদের সিট বাতিল করা হলেও ছাত্রত্ব বহাল থাকবে বলে তিনি জানান। এদিকে নারায়ণগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ 12। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে এক ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে 12 জন দগ্ধ হয়েছে। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার 13 মে দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের বিস্তারিত নাম পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, এ ঘটনায় কেন্দ্রের 12 জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বেলা 1টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে দুপুরের বুফে খাবার খাচ্ছিলেন কর্মকর্তা কর্মচারীরা। খাবারের সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে গ্যাস লিকেজ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে অবস্থানরতরা দগ্ধ হন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। আরও জানিয়ে দেব, মধ্যরাতে ঢাবির কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে দূষিত পানি পান করে গত কয়েকদিন ধরে শতাধিক ছাত্রী পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার 13 মে দিবাগত রাত 12টার দিকে 3 দফা দাবিতে হল থেকে সড়কে নেমে বিক্ষোভ করেন আবাসিক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় 2 সপ্তাহ ধরে হলের অনেক শিক্ষার্থী পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এ বিষয়ে হল প্রশাসনের সঙ্গে কথা বলতে গেলে স্বাস্থ্যসেবার জন্য নির্দিষ্ট কোনো বাজেট নেই বলে জানানো হয়। এতে ক্ষোভ প্রকাশ করে তারা বিক্ষোভে নামেন। ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, আমি গুরুতর অসুস্থ হওয়ার পর কাউকে পাচ্ছিলাম না, কারণ সবাই অসুস্থ। পরে কয়েকজন বন্ধু আমাকে মেডিকেলে নিয়ে যায়। সেখানে যে ওষুধ লিখে দেওয়া হয় সেগুলোর একটিও মুর্তজা মেডিকেলে পাওয়া যায়নি। আমরা প্রতি বর্ষে ভর্তির সময় স্বাস্থ্য খাতে টাকা দিই, তাহলে সেই টাকা কোথায় যায়? প্রশাসনের কাছে এ প্রশ্নের জবাব চাই। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে অদিতি ইসলাম 3 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: 1. হলের স্বাস্থ্য, শিক্ষা ও ক্যান্টিন সংকট সমাধানে প্রশাসন ও সংসদের নেওয়া পদক্ষেপ ও সংশ্লিষ্ট বাজেটের পূর্ণ স্বচ্ছ হিসাব প্রকাশ করতে হবে। 2. হল প্রশাসনের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে। 3. মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কাউকে চাপ দিয়ে মতামত দমন বা মুছে ফেলা যাবে না। এমন ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নিতে হবে। অদিতি ইসলাম বলেন, আগামীকালের মধ্যে এই 3 দফা দাবির জবাব না পেলে প্রশাসন ও সংসদের পদত্যাগ দাবি করা হবে। আরও জানিয়ে দেব, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মূলধন ঘাটতি 64,406 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বিতরণকৃত ঋণের প্রায় 70% খেলাপির খাতায় উঠেছে। খেলাপি হওয়া এ ঋণের পরিমাণ প্রায় 73,000 কোটি টাকা। অন্যদিকে বিপুল অঙ্কের খেলাপি ঋণের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণ করতে পারছে না ব্যাংকটি। এতে গত বছরের শেষে ব্যাংকের প্রকৃত মূলধন ঘাটতির পরিমাণ 64,406 কোটি টাকায় ঠেকেছে, যা পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের অনিধয়। জনতা ব্যাংক পিএলসির 2025 সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়। আর্থিক প্রতিবেদন অনুযায়ী দেশের ব্যাংক খাতে অনুষ্ঠিত ব্যাসেল 3 নীতির আলোকে জনতা ব্যাংকে 12,918 কোটি টাকার মূলধন সংরক্ষণ করতে হতো। কিন্তু গত বছর শেষে ব্যাংকটি মূলধন রাখতে তো পারেনি, উল্টো 16,484 কোটি টাকা ঘাটতিতে ছিল। একই সময়ে 55,932 কোটি টাকার প্রভিশন বা সঞ্চিতি ঘাটতিতে ছিল ব্যাংকটি। নিরীক্ষিত প্রতিবেদনে জটির পরিমাণ 64,406 কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। বিতরণকৃত ঋণের 2/3 খেলাপি হয়ে যাওয়ার ধাক্কায় জনতা ব্যাংকের আয়ও বিপর্যয়ে নেমেছে। কেবল 2025 সালে ব্যাংকটি সুদ খাতে লোকসান গুনেছে 5,903 কোটি টাকা। ব্যাংকটি এখন টিকে আছে সরকারি ট্রেজারি বিল বন্ড থেকে প্রাপ্ত সুদ আয়ের উপর। গত বছর বিনিয়োগ বা সরকারি কোষাগার থেকে ব্যাংকটি 3,665 কোটি টাকা আয় করেছে।
এরপরও বছর শেষে ৩,৯৩১ কোটি টাকার নতি লোকসান দিয়েছে জনতা ব্যাংক। এর আগে ২০২৪ সালেও ব্যাংকটি ৩,০০৬ কোটি টাকা লোকসান দিয়েছিল। সে হিসাবে মাত্র ২ বছরে সরকারি খাতের দ্বিতীয় বৃহত্তম এ ব্যাংকটি প্রায় ৭,০০০ কোটি টাকা নিট লোকসান গুনল। সংশ্লিষ্টরা বলছেন, জনতা ব্যাংকের আজকের যে বিপর্যয় সেটির সূত্রপাত ২০০৯ সাল পরবর্তী সময়ে। নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হয়ে রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকগুলোর মতো জনতা ব্যাংকেও রাজনৈতিক নেতাদের দিয়ে পর্ষদ গঠন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অর্থনীতিবিদ ডক্টর আবুল বারকাত। ২ মেয়াদে দায়িত্ব পালন শেষে ২০১৪ সালের সেপ্টেম্বরে তিনি ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে বিদায় নেন। আর এ সময়ে ব্যাংকটির পর্ষদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের প্রাধান্য ছিল। জনতা ব্যাংকের অনেক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৯ সাল থেকে ব্যাংকের ঋণ বিতরণ ও পরিচালনায় যে অনিয়ম দুর্নীতি শুরু হয়েছিল সেটি ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত অব্যাহত ছিল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ, কর্মীদের পদোন্নতি, ঋণ বিতরণ সহ যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়েছে রাজনৈতিক বিবেচনায়। এ কারণে ব্যাংকের বিতরণকৃত বড় ঋণের প্রায় সবই এখন খেলাপি। ঋণের বিপরীতে ব্যাংকের কাছে পর্যাপ্ত জামানতও নেই। জামানতের সম্পদ বিক্রির উদ্যোগ নিলেও সেগুলো কেউ কিনতে আগ্রহী হচ্ছে না। এতে ব্যাংকের ২/৩ ঋণই গভীর ঝুঁকির মুখে পড়েছে। জনতা ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনেও এ আশঙ্কার সত্যতা মিলছে। প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ১,০৫,১১৯ কোটি টাকা। এর মধ্যে ৫০,৫৩০ কোটি টাকা নিয়েছে মাত্র ৫টি গ্রুপ। এই গ্রুপগুলোর মধ্যে কেবল সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকোর কোম্পানিগুলো ঋণ নিয়েছে ২৪,৬২০ কোটি টাকা। এছাড়া এস আলম গ্রুপ ১১,৬০৫ কোটি, অ্যাননটেক্স ৮,৭০৪ কোটি, ক্রিসেন্ট গ্রুপ ৪,০১৪ কোটি ও ওরিয়ন ২,৭৫৭ কোটি টাকা ঋণ নিয়েছে জনতা ব্যাংক থেকে। বেক্সিমকো গ্রুপের ২৪,৬২০ কোটি টাকা ঋণের মধ্যে কেবল বেক্সিমকো ফার্মার ৪৪০ কোটি টাকা ঋণ নিয়মিত রয়েছে। বাকি পুরো ঋণই এখন খেলাপি। আর এস আলম, অ্যাননটেক্স ও ক্রিসেন্টের ঋণও খেলাপি। এর মধ্যে ওরিয়ন গ্রুপ ঋণ পুনর্তফসিলের উদ্যোগ নিয়েছে। বিপুল লোকসান, খেলাপি ঋণ ও মূলধন ঘাটতির মধ্যেও টিকে থাকার চেষ্টা করছেন বলে জানান জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান। বণিক বার্তাকে তিনি বলেন, কোনো ব্যাংকের ১০০ টাকা ঋণের ৭০ টাকা খেলাপি হয়ে গেলে সেটির পক্ষে মুনাফা করা সম্ভব নয়। জনতা ব্যাংকের ঋণের প্রায় ৭০% এখন খেলাপি। বাকি ৩০% ঋণের একটি অংশ আমাদের কর্মকর্তা-কর্মচারীদের। এই ঋণের সুদ মাত্র ৪%। আর কিছু ঋণ পুনর্তফসিলের মাধ্যমে নিয়মিত করা হয়েছে। রেস পিরিয়ডের কারণে এ ধরনের ঋণ থেকেও তেমন কোনো আদায় নেই। তারপরও আমরা বিনিয়োগ ও কমিশন থেকে আয় বাড়িয়ে টিকে থাকার চেষ্টা করছি। আরও জানিয়ে দেব, আবার হামলা হলে পারমাণবিক বোমার উপযোগী ইউরেনিয়াম তৈরির হুমকি ইরানের। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে পারমাণবিক উত্তেজনা নতুন করে বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। ইরান সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবার তাদের ওপর হামলা চালায় তাহলে তারা ইউরেনিয়ামকে ৯০% পর্যন্ত সমৃদ্ধ করতে পারে। এই মাত্রার ইউরেনিয়ামকে সাধারণত অস্ত্র গ্রেড বলা হয়, কারণ পারমাণবিক বোমা তৈরিতে সাধারণত এমন উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়। ফলে ইরানের এই বক্তব্যকে আন্তর্জাতিক মহল অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ইউরেনিয়ামের নির্দিষ্ট উপাদানকে আরও বেশি ঘনীভূত করা হয়। সাধারণ অবস্থায় ইউরেনিয়ামে যে পরিমাণ কার্যকর উপাদান থাকে তা বিদ্যুৎ কেন্দ্র বা গবেষণার কাজে খুব সীমিতভাবে ব্যবহার করা হয়, তাই এটিকে বিভিন্ন ধাপে পরিশোধন করা হয়। সাধারণত ৩ থেকে ৫% সমৃদ্ধ ইউরেনিয়াম বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ২০% বেশি হলে সেটি সামরিক কাজে ব্যবহার উপযোগী হয়, আর ৯০% কাছাকাছি পৌঁছলে সেটিকে অস্ত্র তৈরির উপযোগী ধরা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ০ থেকে ২০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা সবচেয়ে কঠিন ও সময় সাপেক্ষ ধাপ, কিন্তু একবার ২০% অতিক্রম করলে পরবর্তী ধাপগুলো তুলনামূলক দ্রুত সম্পন্ন করা সম্ভব। তাই ইরানের কাছে এরই মধ্যে ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ থাকা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪৪০ কেজির বেশি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই পরিমাণ উপাদান ভবিষ্যতে আরও উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া হলে তা পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নতুন নয়।
2015 সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি হয়েছিল। ওই চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত রাখার প্রতিশ্রুতি দেয়, আর এর বিনিময়ে পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে আসেন এবং ইরানের উপর আবার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকেই ইরান ধীরে ধীরে চুক্তির শর্ত ভাঙতে শুরু করে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকে। আরও জানিয়ে দেব, ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর। ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি চরমে থাকাকালে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই সফর ইসরায়েল ও ইউএই এর মধ্যে সম্পর্কে একটি ঐতিহাসিক সাফল্য এনেছে। তবে ইউএই এর পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি অস্বীকার করে এই দাবিকে ভিত্তিহীন বলেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৬ মার্চ ওমান সীমান্তের কাছে মরুদ্যান শহর আল আইনে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক করেন নেতানিয়াহু। এর পাশাপাশি মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়া ইরানের বিপক্ষে সামরিক পদক্ষেপ সমন্বয় করতে অন্তত ২ বার ইউএই সফর করেছেন। মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, ইসরায়েল ইউএইকে আয়রন ডোম ব্যাটারি ও সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছে। তিনি বলেন, ইউএই ও ইসরায়েলের মধ্যে অসাধারণ একটি সম্পর্ক তৈরি হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউএই নিজেও গোপনে ইরানে হামলা চালিয়েছে। এপ্রিলের শুরুতে লাভান দ্বীপের একটি তেল পরিশোধনাগারে হামলা চালানো হয়, যা ছিল ইরানের তেল স্থাপনায় হামলার প্রতিশোধ। 2020 সালে ইউএই প্রথম ইসলামী দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। পরে বাহরাইন, মোরক্কো ও সুদানও একই পথে হাঁটে, যা আব্রাহাম চুক্তি নামে পরিচিত। তবে অন্য সদস্যদের তুলনায় ইউএই ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে অনেক বেশি গভীর করেছে। মাসের শুরুতে ইউএই সৌদি নেতৃত্বাধীন তেল উৎপাদনকারী জোট ওপেক থেকেও বেরিয়ে গেছে। তবে দুটি দেশেই নানা বিতর্কে জড়িয়ে আছে। গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভাভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্যদিকে ইউএই সুদানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে অস্ত্র ও অর্থ সরবরাহের অভিযোগে বিতর্কে আছে, যদিও তারা এই অভিযোগ অস্বীকার করেছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার 14 মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গ্রেট হল অব দ্য পিপলের বিশাল কনফারেন্স রুমে বিশ্বের 2 বৃহৎ অর্থনীতির দেশের প্রেসিডেন্টদের বৈঠক হচ্ছে। চীনা সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৈঠকে ট্রাম্পের সঙ্গে যোগ হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেক্সেট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট। তবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কারা কারা সঙ্গী হয়েছে সে তালিকা প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। বৈঠকের শুরুতে ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে জানান তিনি তার সঙ্গে বিশ্বের সেরা ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এসেছেন। তিনি বলেন, আমরা এক ছিলাম, যখনই কোনো সমস্যা হয়েছে আমরা সমাধান করেছি। আমি আপনাকে কল দিতাম, আপনি আমাকে কল দিতেন। মানুষ জানে না, যখনই আমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে আমরা দ্রুত সময়ের মধ্যে এটির সমাধান করেছি। নিজের সঙ্গে সেরা ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এসেছেন উল্লেখ করে ট্রাম্প বলেছেন, আজকের সেরা ব্যক্তিরা এখানে এসেছেন শুধুমাত্র আপনাকে সম্মান জানাতে। এই বৈঠককে মানুষ বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন হিসেবে অভিহিত করছেন উল্লেখ করে ট্রাম্প শি জিনপিংকে বলেন, আলোচনা ফলপ্রসূ হওয়ার ক্ষেত্রে আমি আশাবাদী। তিনি বলেন, আপনার সঙ্গে দেখা হওয়া, আপনার বন্ধু হওয়া আমার জন্য গর্বের। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এর আগে কখনো এত ভালো হয়নি।